আর যদি বিএসএফ এর ধৈর্যচ্যুতি ঘটে তাহলে কি কি আছে বিএসএফ এর হাতে, আমাদের হাতে কি কি আছে যা দিয়ে এক মুহূর্ত লাগবে না আপনাদের শেষ করে দিতে, সেই বিষয়টাতে নজর রাখবো। আমি আবার আসবো আমাদের প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী স্যারের কাছে। স্যার, বিএসএফ এর কাছে যা আছে তা দিয়ে তো মানে বাংলাদেশকে দাঁড় করাতে বা ওদেরকে শায়েস্তা করতে বা ওদেরকে শিক্ষা দিতে 2 মিনিটও সময় লাগার কথা না। দেখুন, আমি একটা কথা বারবার বলি, এটা আপনার দর্শকদেরও বোঝা উচিত যে আমাদের ফোকাসটা কোথায়। যে আজকের দিনে হাতে মারার লড়াই কোথাও হয় না, আজকের দিনে লড়াইটা হয় ভাতে মারার লড়াই, ইকোনমিকের লড়াই। এই যে এতদিন ধরে রাশিয়ার মতো এত শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে, পৃথিবীর দ্বিতীয় সামরিক শক্তির রাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের মতো একটা ছোট রাষ্ট্র যে এতদিন ধরে লড়ে যাচ্ছে, লোকে তো বলেছিল 15 দিন 20 দিনে লড়াই শেষ হবে। কেন লড়ছে? কারণ ইউক্রেনের অর্থনীতি, ইউক্রেনের যে খনিজ গ্যাস, তেল, গমের ভান্ডার, তার জন্য যে অর্থনীতি সাংঘাতিক সুদৃঢ়, সেটার জন্য এতদিন সার্ভাইভ করে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে সেটা কোথায়? আপনি বিএসএফ এর কথা বলছেন, দেখুন এন্ড অফ দ্য ডে বিএসএফ বা আইটিবিপি এরা কিন্তু আর্লি ওয়ার্নিং এলিমেন্ট, এরা কিন্তু আসল লড়াইটা করে না। বর্ডার এরিয়ায় মুভমেন্ট হলে, বর্ডার এরিয়া ডিস্টারবেন্স হলে তবে ওরা ইন্ডিয়ান আর্মিকে ইনফর্মটা টাইমে করে এবং প্রথম যে ঝটকাটা আসে সেটা বাফার হিসাবে কাজ করে। আমি ইন্ডিয়ান আর্মির কথা ছেড়ে দিলাম, আমি ইন্ডিয়ান আর্মিকে ভারত বাংলাদেশের সেনাবাহিনী বা বর্ডার গার্ডের সঙ্গে লড়াইয়ের ব্যাপারটাই আসলাম না। বিএসএফ এর সামনে ওরা দাঁড়াতে পারবে না। বিএসএফ এর কাছে যে লেভেলের, যে স্ট্যান্ডার্ডের লাইট মেশিন গান, মিডিয়াম মেশিন গান, হেভি মেশিন গান আছে, একদমই। তার সামনে আরপিডি নিয়ে আপনি কি লড়বেন? এর থেকে যদি বাংলাদেশের লোকরা যদি এখন ওই গুলতি টুলতি নিয়ে আসে, তীর ধনুক, ঠিক আছে, তাও আমি একটা মেনে নিলাম। তো এই সমস্ত অস্ত্রের সঙ্গে এখন কি লড়বে? মানে কোনো কম্পেয়ারের জায়গায় নেই। একদমই, আমরা স্ক্রিনে পাশাপাশি দেখাচ্ছি আপনি যেগুলো বলছেন, একদমই স্ক্রিনে পাশাপাশি দেখাচ্ছি আমরা সেগুলো। MP5, আপনি এগুলো হচ্ছে MP5 উইথ সাপ্রেসার। তো এই সমস্ত ওয়েপন বাংলাদেশ দেখেনি। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি বুঝতেই পারছেন, যখন একটা উজি সাবমেশিন গান বা টেভার, এগুলো বাংলাদেশ, এই যে ওরা যে ভিডিও শুটটা করছে, আপনি যেটা কারেক্টলি বললেন প্রোপাগান্ডার জন্য, সে প্রোপাগান্ডাতে যদি ওরা আরপিডি দেখায় তাহলে আপনি বুঝতেই পারছেন যে আসল অস্ত্র ভান্ডারে কি রয়েছে। আমি ইকোনমির কথা ছেড়ে দিলাম যে যুদ্ধটা সাস্টেন কদিন করতে পারবে। তবে এটা আমার, দেখুন আমি যেটা বারবার বলি, আমি কোনো মতেই কোনোভাবেই আমি কোনো রকম সম্ভাবনা দেখছি না বাংলাদেশ ভারতের যুদ্ধের। বাংলাদেশ প্ররোচনা দিচ্ছে ভারতকে, যে ভারত যদি গুলি চালায় তাহলে এটা অন্য জায়গায় নিয়ে যাবে ওরা। এই প্ররোচনা থেকে বাংলাদেশ থেকে আমাদের বাঁচতে হবে এবং বিএসএফ কমেন্ডেবল কাজ করছে, কোন রকম প্ররোচনায় পা দিচ্ছে না। কারণ আমরা জানি যে আমাদের শক্তিটা কোথায়, ওরা কোনো কম্পেয়ার করার জায়গায় নেই বিএসএফ এর সঙ্গে বিজিবির। না, সেটা তো বটেই দীপাঞ্জন বাবু, আপনার সেই বিষয়টাতে আমরা সবাই একমত। কিন্তু এই যে বারবার এই যে কাঁটাতারের বেড়া দিতে যাওয়ার সময় বারবার এরকম বাধা দিচ্ছে, বারবার এইভাবে একটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা, যেটাকে আমরা মানে খাঁটি বাংলায় বলতে পারি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা। ভাই তুই তোর জায়গায় কাজ করছিস, আমি তোকে একটু ল্যাং মেরে দিই, এইভাবে গায়ে গা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা, যেটা বিজেপি করার চেষ্টা করছে, নিজেদেরকে সেরা দেখাবার যে চেষ্টাটা বিজেপি করছে। তো সেই ক্ষেত্রে যদি ভারতের একটু অংশের মধ্যে ওরা চলে আসে বা ভারতের একটা জায়গায় অন্য কোনোভাবে গায়ে গা লাগিয়ে ঝগড়া করে দখল করতে আসে, সেই ক্ষেত্রে বিএসএফ কি পদক্ষেপ নিতে পারে? আর ভারতের হাতে সেই সময় বা বিএসএফ এর কাছে সেই সময় মোকাবিলা করাটা কিভাবে সক্ষম, কি কি আছে সেটু আর্মির টেকনিক্যাল দিকটা দিয়ে যদি আপনি একটু বলেন। না না, আমি আপনাকে টেকনিক্যাল বলি, যে এটা অ্যাকচুয়ালি বিএসএফ এ যেটা হয়েছে বা ভারত সরকার রাষ্ট্র হিসাবে আমরা তো বুঝতে পেরেছি যে বাংলাদেশ কেন এই জিনিসটা করছে। বাংলাদেশ চাইছে যে আমি প্ররোচনা দিতে দিতে যদি কোনোভাবে ভারতের বিএসএফ এর থেকে গুলি চলে, যেটা কালকে এক জায়গায় গুলি চলেছে, কিন্তু আপনারা দেখেছেন যে মানে খুবই প্রশংসার যোগ্য যে গুলিতে কেউ আহত হয়নি বা নিহত হয়নি। বাংলাদেশ ডেসপারেটলি চাইছে যে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে কোনো বাংলাদেশ নাগরিকের, কারণ যদি কেউ মারা যায় তাহলে তারা ওই দুটো জিনিস বিশ্বের দরবারে গিয়ে লাফাতে শুরু করবে যে ভারত শক্তিশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র, বৃহত্তর রাষ্ট্র বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রকে আক্রমণ করেছে, বাংলাদেশ ভারতকে আক্রমণকারী হিসাবে দাগিয়ে দিতে চাইছে। সেকেন্ড, যদি কোনো রকম এখানে হত্যা হয় বা কোনো রকম কারোর প্রাণ যায়,
সেই আবার ওই জিহাদের আওয়াজ ওঠাবে, ইসলাম খতরে পে হ্যাঁ, ইসলাম খতরে পে হ্যাঁ, সেই বিশ্বজুড়ে জিহাদের আওয়াজ করবে। কারণ জায়গা নেই। দেখুন, আমি তো তখন বিশ্লেষণ করব যখন বিশ্লেষণের জায়গা আসবে। এখন ভারতীয় ক্রিকেট টিম আর হল্যান্ডের ক্রিকেট টিমের ম্যাচের বিশ্লেষণ করা আমার মনে হয় বিশেষজ্ঞদের জন্য সব থেকে মুশকিলের ব্যাপার। কারণ কি বিশেষজ্ঞ আমরা ডিসকাশন করব? এবং বিএসএফ কোনো মতেই কোনো প্ররোচনাতে পা দেবে না। হ্যাঁ, যদি বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের মানুষ ভারতবর্ষের মাটিতে পা রাখে, বা বাংলাদেশের মানুষ বা বিজিবি যদি ভারতবর্ষের জমি দখল করতে চায়, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, তারা কিন্তু কেউ ফিরে যাবে না। এটা ঠিক, ওই মাটিতেই তাদের কবর দিয়ে দেওয়া হবে, এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা সক্ষম, সম্পূর্ণ সক্ষম। আমি আর্মির কথা তো যাচ্ছি না, বিএসএফ এর সঙ্গে লড়াই করতে পারবে না। ঠিকঠাক লড়লে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে লড়াই করতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বিজিবি। একদম। আপনি বিএসএফ এর কথা বলছেন। এই জায়গায় দাঁড়িয়ে দীপাঞ্জন বাবু যে বিষয়টি আসছে সেটি হচ্ছে, আমরা দেখছিলাম যে বিজেপির কয়েকজন কমান্ডার বা বিজেপির কয়েকজন অফিসার তারা দাঁড়িয়ে বলছে যে এটা আমাদের টেরিটরি, এটা আমাদের জায়গা। মানে চীনের যে স্বভাবটা, পাকিস্তানের যে স্বভাবটা, সেই স্বভাবটা এখন বাংলাদেশ অ্যাডপ্ট করছে যে এইটা আমাদের জায়গা, এইটা আমাদের জায়গা, গা বাড়িয়ে ঝগড়া করার চেষ্টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রিল ভাইরাল হচ্ছে খুব, যে ইস্টার্ন কমান্ডের নাকি জাস্ট আধ ঘন্টা আগে উঠে একটু চা খেতে হবে, তাহলেই মানে যে ঠান্ডা হওয়া সে ঠান্ডা হয়ে যাবে। সত্যি কি তাই? মানে বাংলাদেশ যদি এইরকমভাবে পাকিস্তান বা চীনের মতো হরকত করতে থাকে, এরকম ব্যবহার করতে থাকে, ঢুকতে থাকে, সেক্ষেত্রে আমাদের হাতে, বা সত্যি কথা বলতে গেলে আমাদের ক্ষেত্রে ঠিক কতক্ষণ লাগবে টাইট দিতে বাংলাদেশকে? আমি ধরে নিলাম পাতে মারা হবে, কিন্তু স্টিল আমরা এটাকে অস্বীকার করতে পারি না, কারণ 2001 থেকে 2006 প্রচুর অস্ত্রশস্ত্র ঢুকেছিল বাংলাদেশে নর্থ ইস্টকে অশান্ত করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি একটু বলেন। না, দেখুন, দুটো জিনিস। আমাদের যে যে অস্ত্র ঢোকার কথা বলছেন, আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। একটা হচ্ছে কনভেনশনাল ওয়ারফেয়ারের জন্য যে অস্ত্র, যেটা আপনি বলছেন যে বর্ডারে যদি সীমান্ত সংঘর্ষ হলো বা বাংলাদেশ ভারতকে আক্রমণ করলো, তখন যে অস্ত্রগুলো ব্যবহার করা হবে, যেটা কনভেনশনাল ওয়ারফেয়ারের অস্ত্র। এবং আরেকটা হচ্ছে আনকনভেনশনাল ওয়ারফেয়ার, যেটা প্রক্সি ওয়ার বা সন্ত্রাসবাদে যেগুলো স্মল ওয়েপন বা শর্ট ওয়েপন ইউজ করা হচ্ছে। স্মল ওয়েপন হয়তো বাংলাদেশে প্রচুর ঢুকেছে, কিন্তু AK-47 বলুন আর কোন রকম এই 9mm পিস্তল বলুন, 5.56 এর গানগুলো বলুন, এগুলো দিয়ে তো আর যুদ্ধে লড়া যায় না, বা বিএসএফ এর সঙ্গে লড়তে পারবে না। এখন ব্যাপার হচ্ছে টেকনিক্যালি আমি বিশ্বাস করি যে, যেহেতু আমি, আপনারা বিশেষজ্ঞ বলবেন বা যাই বলুন, যেহেতু আমি ফোর্সের লোক, আমার পক্ষে সমস্ত টেকনিক্যাল ওয়েপনের ডেসক্রিপশন ইত্যাদি কিন্তু আমার সমাজ মাধ্যমে বলাটা আমার জন্য ঠিক হবে না। আমি একদম একদম। এটা বলতে পারি যে যদি ইন্ডিয়ান আর্মি লড়ে বা